শেষ পর্যন্ত আসলে যদি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত না হয় আপনাদের দৃষ্টিতে, যদি মনে করেন যে সেক্ষেত্রে আসলে কি হবে? না, লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে যদি সরকার বা নির্বাচন কমিশন ব্যর্থ হয়, এটা আমাদের দেশের জন্য, জাতির জন্য। মাসুদ ভাই, আজকে সিইসি বলেছেন লেভেল প্লেইং ফিল্ড বা আচরণ এগুলো সব রাজনৈতিক দলগুলোই নির্ধারণ করবে, ঠিক করবে। আপনাদেরই সহযোগিতা তিনি চেয়েছেন লেভেল প্লেইং ফিল্ডের ক্ষেত্রে। আপনি বলছেন যে নির্বাচন কমিশন ঠিক করবে। আসলে কে ঠিক করবে এই বিষয়গুলো? না, বিষয় হলো যে এটা তো আমাদেরও দায়িত্ব আছে, রাজনৈতিক দলগুলোর যেমন দায়িত্ব আছে, কিন্তু চোরে শোনে না ধর্মের কাহিনী। তো যারা এটা নিয়ম ব্যত্যয় ঘটাইতে চায় তারা তো কখনো এটা নিয়মের মধ্যে থাক, এটা তারা কখনো চাইবে না। তো তাকে শাসনটা কে করবে? সেটাকে আমরা করব? ওই যে আগের এক নির্বাচন কমিশন বলেছিল কেউ যদি লাঠি নিয়ে আসে আপনারা তলোয়ার নিয়ে আসবেন। তো এটা তো পাগলের কথা, তাই না? ওরা যেমন বলেছিল। তো এটা হলে তো কোনোদিন অবস্থা সুন্দর হবে না। এটা তাহলে প্রশাসন কি করতে? তাহলে সরকারের কাজটা কি? তো তাদের কাজই তো হলো এই লেভেল প্লেইং ফিল্ডটা তৈরি করা। আসলে আমাদের দুঃখের বিষয়টা হলো আমরা বাংলাদেশে আমরা একটা চক্রের মধ্যে পড়ে গেছি। ওই যে ছোটোকালে পড়েছিলাম সম্ভবত ভূগোলে না সামাজিক বিজ্ঞানে পানিচক্র, এরকম একটা চক্রের মধ্যে আমরা পড়ে গেছি। আপনি দেখেন আমাদের এই যে এত চাঁদাবাজির বিরুদ্ধে এত বক্তব্য কথাবার্তা হলো, আপনি বলেন তো একটা এলাকায় কি চাঁদাবাজি বন্ধ হয়েছে? কোথাও চাঁদাবাজি বন্ধ হয় নাই। হ্যাঁ, কিছু পাথর মারার ঘটনা এগুলি যখন প্রকাশ বেশি হয়েছে, এখন এগুলি হয়তো প্রকাশ হচ্ছে না, কিন্তু চাঁদাবাজ অ্যাজ ইট ইজ আগে যা ছিল তা আছে, বরঞ্চ আগে দিত 5 টাকা, এখন দিতে হয় 10 টাকা সব জায়গায়। আপনি দেখেন এই চক্রটা কিভাবে পড়লাম আমরা। আমিও তো ঢাকা একটা এলাকায় বসবাস করি। আমি ওই এলাকার কথা বললে ওই এলাকার মানুষ যারা চাঁদাবাজি করে তারা হয়তো আরও বেশি ক্ষিপ্ত হবে। আমি টোটাল ঢাকার কথাই বলি। ধরেন একটা বাজার, সেই বাজারে আপনি দেখবেন যে সেখানে ভ্যান নিয়ে বসেছে, রাস্তার মধ্যে অনেক ছোট ছোট দোকান। এই যে দোকানদাররা, আমি গতকালকে ওখান দিয়ে আসতেছি একটা এলাকায়, তো আসার সময় দেখতেছি ভ্যানগুলি খুব দৌড়াদৌড়ি। কিরে ভাই, ভ্যানগুলি তাড়াতাড়ি গুছিয়ে দৌড়ায় আর দিকে যাচ্ছে কেন? বলে ভাই একটু সমস্যা হয়েছে। কি বলে, আগে যারা চাঁদা নিত এখন আর এক গ্রুপ আসছে, ওদেরকে চাঁদা দিতে পারবি না। ওই একই দলের কিন্তু ফ্যাসিস্ট চলে গেছে, তারা বাদ। এখন যারা প্রভাবশালী দল মনে করছে এটার মধ্যেও দুই ভাগ, দুই ভাগের মধ্যে এক গ্রুপরে চাঁদা দিতাম, বলতেছে না ওদেরকে টাকা চাঁদা যদি দিস বসতেও দেবো না, ঠ্যাং ভেঙে দেবো, আমাদেরকে দিবি টাকা। তাহলে এই যে টাকা দিচ্ছে তাহলে কি দিতে হবে? বলে আগে দিতি 5 টাকা ফ্যাসিস্টা বলে, এরপরে দেওয়া শুরু করেছে আমাদের ওই গ্রুপে 7 টাকা, এখন আমাদের 8 টাকা দিতে হবে। এখন আমি আরও কয়েকটা কথা বলি, এগুলি মিডিয়ায় বলতেও অনেক সময় আমরা বিব্রত হই। বিষয়টা হলো এই যে মনে করেন আমার ওই এলাকার প্রত্যেকটা ভ্যানওয়ালার কাছ থেকে দৈনিক 1000 টাকা নিচ্ছে। আপনি দেখেন এই 1000 টাকার কি ভাগটা হচ্ছে। 1000 টাকার মধ্যে ওই যে চাঁদাবাজ প্রতি ভ্যান থেকে 1000 টাকা, কথার কথা 1000 হোক, 500 নিচে নিশ্চয়ই না। ধরেন 500 টাকা কি হলে রাস্তার মধ্যে জ্যাম তৈরি হয়ে গেল, গাড়ি চলাচল করতে লাইন ধরে ভ্যানগুলি আছে, এখান থেকে 10 টাকা চাঁদা উঠতেছে। 10 টাকার মধ্যে 5 টাকা চলে যাচ্ছে আমাদের যারা আইন শৃঙ্খলা রক্ষা করেন, মাশাআল্লাহ। কোনো জায়গায় আমি সবাইকে দোষ দিচ্ছি না, অনেকের পকেটে চলে যাচ্ছে। ফলে আর বাকি যে 5 টাকা ওই দলের কাছে যাচ্ছে। এখন কি হচ্ছে, প্রশাসনও বলতেছে আমার পকেটে তো টাকা আসতেছে, সমস্যা নেই। আবার তাহলে দলকে আমরা অযথা ধাওয়া পাল্টা করে লাভ কি? ওরাও খাক 5 টাকা, আমরাও 5 টাকা খাই। ভ্যানালাও চিন্তা করতেছে আমি 10 টাকা দিয়ে যদি আমি এখানে দোকানটা করতে পারি, একটা দোকান ভাড়া নিলে আমার 20 টাকা লাগতো, আমি যদি 10 টাকা দিয়ে করতে পারি আমিও তো ভালো আছি। এখানে একটা সমঝোতার বিষয় আছে, মিলমিশ আছে। এই যে একটা সমঝোতার ভিত্তিতে আমরা চলছি, আসলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, আমরাই কিন্তু জনগণ ভোগান্তির মধ্যে পড়তেছি। এই যে আপনার 10 টাকার চাঁদার চক্র, এইটা আপনি কিভাবে বন্ধ করবেন? যদি প্রশাসন যতক্ষণ না বলবে না আমি কোনো চাঁদাবাজি করতে দেব না, তাছাড়া কিন্তু এটা সম্ভব। রাষ্ট্রপতিকে বলতে হবে, প্রধানমন্ত্রীকে বলতে হবে, প্রধান উপদেষ্টাকে বলতে হবে যে আমি এটা নিজেও নেব না, করতেও দেব না, তখনই কেবল এটা বন্ধ হবে। আমরা দেখতেছি এই যে চক্রের মধ্যে পড়লাম। আবার দেখেন এই যে ভ্যানওয়ালা, সে কিন্তু বুঝে হোক না বুঝে হোক, সে কিন্তু হয়তো ওই যাদেরকে চাঁদা দিয়েছে তাদেরকেও ভোট দিতেও পারে, একটু সচেতন হইলে তাদেরকে আর ভোট দেবে না। সেও মনে করে যে ভোটের আগে যখন গিয়ে বলে আমার কিন্তু ভোট দিস, তা নাহলে কিন্তু তুই দোকান বসতে পারবি না। তাহলে কি দাঁড়াইলো, চাঁদাও নিল, ভোটও দিল তাকে। এবং এটাই কিন্তু বাংলাদেশের নির্বাচন ট্রেডিশন। আমি যে বললাম একটা পানি চক্রের মতো আমরা চক্রের মধ্যে আছি, এই জায়গা থেকে আমরা বেরোতে পারছি না। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন। ফলে কি হচ্ছে এই যে দ্রব্যটা আমি যেটা 10 টাকা দিয়ে কিনতে পারতাম,
এটা আমাকে 20 টাকা, পরে 30 টাকা, 40 টাকা হয়ে যাচ্ছে। আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং যারা ইসলামী রাজনীতি আমরা করি, আমরা যদি বাংলাদেশের এই দুর্নীতিটাকেই শুধু বন্ধ করতে পারি, তাহলে বাংলাদেশের মানুষ কত যে সুখে শান্তিতে পৌঁছতে পারবে এটা এদেশের মানুষ কল্পনাও করে না। কিন্তু দুঃখজনক হলো আমরা এই কথাটা বুঝাইতেও পারি না হয়তোবা, অথবা জনগণের সে বোঝার সময়ও নাই। ফলে আমরা সেই চক্রের মধ্যে ঘুরে ফিরে আগে দিতাম 10 টাকা, এখন দিই 20 টাকা। এই চাঁদার চক্রের মধ্যে, চাঁদার জগতের মধ্যে আমরা ঘুরে ফিরে চলছি। চাঁদার চক্র সংক্ষেপে যদি বলেন যে আসলে এই জায়গাতে একটা উপলব্ধি এসেছে যে আমরা একটা চক্রে পড়ে গেছি। এই উপলব্ধি আগেও ছিল, যদি অন্ত প্রাণে এই উপলব্ধি থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে নিজের সম্মান বাড়ানোর বিষয় আছে, নিজের মর্যাদা বাড়ানোর বিষয় আছে, নিজের সিদ্ধান্তের বিষয় আছে। এই সরকার কিন্তু আপনাদেরকে ওই সুযোগটা দিয়েছিল যে তোমরা নিজে 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 মিলেমিশে যাও, ঐক্যমত্য হয়ে যাও, সরকারের দিক থেকে যেন কিছু আরোপ করতে না হয়। আর সরকারের দিক থেকে কিছু আরোপ করা মানেই শাসিত হওয়া। তো আপনাদের শাসিত না হয়ে নিজেদেরই কিন্তু গোটা দেশের একটা অভিভাবকত্বের সুযোগ তৈরি হয়েছিল। 24 ওই সুযোগ এনে দিয়েছিল, কিন্তু আপনারা ওই সুযোগটা নেননি, যে কারণে সরকার হয় চালাকি করেছে অথবা সুযোগটা নিয়েছে। যেটা আমাদের অঞ্চলে বলা হয় যে ফরজের খবর নাই, নফল নিয়ে টানাটানি। তো ওই গেমে কিন্তু আপনারাও পড়ে যাচ্ছেন, ওই চক্রের মধ্যেই। সেটা কিভাবে? ছোট্ট 2টা উদাহরণ দেই। এই মুহূর্তে নির্বাচনটা কত সুন্দর করা যায়, কত সুস্থ করা যায়, কত সুষ্ঠু করা যায়, নিরপেক্ষ করা যায়, এটা হওয়া উচিত ছিল মূল বিষয়। কিন্তু দেখা গেল সামনে নিয়ে আসলেন যে কাদিয়ানীদেরকে কি মুসলিম রাখবেন না মুসলিম রাখবেন, এটা কিন্তু জরুরি আইটেম ছিল না। আবার সরকারের দিক থেকে দেখেন নির্বাচনে কি প্রস্তুতি নেওয়া হয়েছে, কিভাবে সুন্দর করে নির্বাচনটা তুলতে চায় সরকার, সেই আলোচনায় না গিয়ে আমরা যেটা শুনতে পারছি যে বন্দর কি দিবেন কি দিবেন না, অর্থাৎ আপনাকে কিন্তু নফলের দিকে নিয়ে যাচ্ছে। এটা নফলের মধ্যেও পড়ে না, তো নিয়ে যাচ্ছে, তো আপনারাও চলে যাচ্ছেন কোনো না কোনোভাবে। তো এই জায়গা থেকে যদি এখনই সতর্ক না হন, আরেকটা বিষয় 30 সেকেন্ডে শেষ করে ফেলি আমি, যে চাঁদার কথা বলছেন, বকরার কথা বলছেন, এগুলোতে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকে, এটা গোপন করার বিষয় নয়। এই যে নির্বাচনটা আসছে, সম্ভবত এনসিপি একটা জায়গায় পরিষ্কার করেছে যে এমপি অর্থাৎ মেম্বার অফ পার্লামেন্ট তারা কি করবেন, আইন তৈরি করবেন, আইন মেরামত করবেন, সময় উপযোগী আইন সংস্কার করবেন, যে তারা যেন ইট, রড, সিমেন্টের কায় কারবার না করেন। সেটা করতে গিয়ে কিন্তু চাঁদার প্রশ্ন অন্য কোনো দলের কাছ থেকে কিন্তু এখনো ওই মাত্রায় কোনো ওয়াদা বলেন অথবা কোনো অঙ্গীকার বলেন আসেনি যে আমরা সত্যিই পার্লামেন্টকে পার্লামেন্ট করব, ওখানে আইন প্রণেতারা যাবেন, চাঁদাবাজ যাবেন না। এই বিষয়ে কিন্তু স্পষ্ট ঘোষণা কোনো দল থেকেই নেই বা কোনো অঙ্গীকারও নেই। বরং জামাত সম্ভবত একটু হালকা বলেছে নির্বাচনী মাঠে আলোচিত, যে তারা ক্ষমতায় গেলে শুল্ক মুক্ত গাড়ি নেবেন না, সরকারি প্লট ফ্ল্যাট এগুলো নেবেন না। তো অন্তত বলার জন্য হলেও তো বলেছেন, আর যদি মনে প্রাণে বলে থাকেন তাহলে তো অবশ্যই আলহামদুলিল্লাহ, অবশ্যই সবাই অন্তত তো বলেছেন, দেখবেন নিশ্চয়ই, আশা করি। এই ক্ষেত্রে আপনাদের আলেম সমাজ থেকে, আমি শুধু আপনাদের দলকে বলছি না, আলেম সমাজের যে একটা গ্রহণযোগ্যতা কিন্তু আছে, দিন শেষে 3.5 হাতে কিন্তু যেতেই হয়। ওই যাওয়ার আগে কিন্তু ওই যাকে মুন্সি হুজুর বলে তাচ্ছিল্য করি তার কাছে একটু তওবা টবা করার জন্য অনেকে হলেও কিন্তু ঘোরে নিঃশ্বাসটা যাওয়ার আগে দিয়ে। তাহলে আপনাদের যে একটা শক্তি আছে, একটা সামর্থ্য আছে, মেধাও আছে, যদি এইটুকু দেশের কল্যাণে কাজে লাগান, হয়তোবা আপনাদের মর্যাদাও আরও বাড়বে, এবং যা নিয়ে আমরা এখন এই তর্ক বিতর্ক কুতর্ক করছি এগুলোর একটা স্টপ না হোক, অন্তত একটা সেমিকোলনে হলেও যেতে পারবো। জি, আজকে আমাকে এখানে শেষ করতে চাই। আপনি কিছু, আমি কি অল্প একটু যুক্ত করি সংক্ষেপে? খুব সংক্ষেপে। তাহলে যে উপলব্ধি, ভাই যেটা বললেন মোস্তফা কামাল ভাই, খুবই দামি কথা, যে উপলব্ধিটা হওয়া দরকার। উপলব্ধি তো শুধু আমার মধ্যে আসলে হবে না, সবার মধ্যে লাগবে। কিন্তু যারা চাঁদাবাজি করছে তাদের মধ্যে সে উপলব্ধিটা দেখা যাচ্ছে না, এটাই হলো আমাদের জন্য দুঃখজনক। আর যেটা যেমন ধরেন দুর্নীতির ব্যাপারে, এটা তো আমাদের আমির সহ আমাদের সকলেরই এটা অনেক খুব স্বাভাবিক কথা। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ক্ষমতায় গেলে 1 টাকা দুর্নীতির কখনো পাবেন না। এবং এতকাল আমরা 1987 সালে আমাদের দল প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের দলের একটা নেতাকর্মীর বিরুদ্ধেও অদ্যাবধি পর্যন্ত কোনো দুর্নীতি, কোনো চাঁদাবাজির এখন পর্যন্ত কোনো রিপোর্ট পাওয়া যায়নি। এটার উপর ভিত্তি করে আমরা বলতে পারি আমরা একটি দুর্নীতিমুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ ইসলামী আন্দোলন বাংলাদেশ।